হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইথ বাসার। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একদম এসএসসি গ্রুপ ডি এর সিলেবাস ভিত্তিক 40 নম্বরের ফুল মক টেস্ট। এই 40 নম্বরের মক টেস্টে থাকছে 20টি বাছাই করা জিকে, 10টি ট্রিকি জিআই এবং 10টি ধামাকাধার ম্যাথ, সাথে শর্টকাট ট্রিক্স। সো অঙ্কের শর্টকাট ট্রিকগুলো একদম মিস না করতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের পরীক্ষার কাট অফ রাখলাম মাত্র 32। দেখি তোমাদের প্রস্তুতির জোর কেমন। তো সকলে চটপট খাতা পেন নিয়ে বসে পড়ো, আর ভিডিওর শেষে সততার সাথে কমেন্ট করে জানাও আজকের 40-এ তোমার স্কোর কত হলো। তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। আমাদের প্রথম প্রশ্ন, ভারতের কোন রাজ্যকে অর্কিডের রাজ্য বলা হয়? প্রত্যেকে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশকে অর্কিডের রাজ্য বলা হয়। আমাদের 2 নম্বর প্রশ্ন, 1815 সালে কলকাতায় কে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের অপশন এ, রাজা রামমোহন রায়। হিন্দু ধর্মের কুসংস্কার দূর করা এবং একেশ্বরবাদ প্রচারের উদ্দেশ্যে রাজা রামমোহন রায় এই সভা প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে 1828 সালে ব্রাহ্ম সমাজে রূপান্তরিত হয়। খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য, সকলে অবশ্যই মনে রাখবে। আমাদের 3 নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ মাজুলি ভারতের কোন নদীর উপর অবস্থিত? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ব্রহ্মপুত্র। আমাদের 4 নম্বর প্রশ্ন, কাশ্মীরের ইতিহাস নিয়ে রচিত বিখ্যাত গ্রন্থ রাজতরঙ্গিনীর রচয়িতাকে? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, কলহন। 5 নম্বর প্রশ্ন, কোন কাল্পনিক রেখা ভারতকে প্রায় 2টি সমান ভাগে উত্তর ও দক্ষিণ ভাগে ভাগ করেছে? প্রত্যেকে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো এখানে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার। এই কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার পশ্চিমবঙ্গের কয়টি জেলার উপর দিয়ে গেছে তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে। আমাদের 6 নম্বর প্রশ্ন, 1929 সালে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ঐতিহাসিক পূর্ণ স্বরাজের প্রস্তাব গৃহীত হয়েছিল? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, লাহোর অধিবেশন। জওহরলাল নেহেরুর সভাপতিত্বে লাহোর অধিবেশনে কংগ্রেস প্রথমবারের মতো ব্রিটিশদের কাছে ভারতের সম্পূর্ণ স্বাধীনতার দাবি পেশ করে এবং 26শে জানুয়ারিকে স্বাধীনতা দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নেন। আমাদের 7 নম্বর প্রশ্ন, জম্মু ও কাশ্মীরে অবস্থিত বিখ্যাত সালাল জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর নির্মিত? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, চেনাব বা চন্দ্রভাগা। 8 নম্বর প্রশ্ন, 1699 সালে শিখ ধর্মের পবিত্র খালসা পন্থ কে প্রতিষ্ঠা করেছিলেন? প্রত্যেকে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, গুরু গোবিন্দ সিং। শিখদের দশম এবং শেষ মানব গুরু গুরু গোবিন্দ সিং বৈশাখী উৎসবের দিন আনন্দপুর সাহিবে এই সামরিক এবং আধ্যাত্মিক ভ্রাতৃত্ববোধের সংগঠন খালসা প্রতিষ্ঠা করেন। 9 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের পার্ট 2 নিচের কোন বিষয়ের সাথে সম্পর্কিত? তোমরা অপশানগুলো দেখো এবং প্রত্যেকে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, নাগরিকত্ব। আমাদের 10 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে একক নাগরিকত্ব এর ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ব্রিটেন। 11 নম্বর প্রশ্নটি হলো, নিচের কোনটি একটি অপটিক্যাল স্টোরেজ ডিভাইস এর উদাহরণ? প্রত্যেকে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, সিডি বা ডিভিডি। এখানে অতি গুরুত্বপূর্ণ একটি তথ্য তোমরা মনে রাখবে, সিডি বা ডিভিডিতে ডেটা লেখা এবং পড়ার জন্য লেজার রশ্মি বা অপটিক্যাল প্রযুক্তি ব্যবহার করা হয়, আর পেন ড্রাইভ হলো ফ্ল্যাশ মেমোরির উদাহরণ। আমাদের 12 নম্বর প্রশ্ন, যে কোনো ওয়েবসাইটের প্রধান বা প্রথম পেজটিকে কি বলা হয়? বলো এখানে খুব একটি প্রচলিত শব্দ, আমরা খুবই ব্যবহার করি শব্দটি। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, হোম পেজ। আমাদের 13 নম্বর প্রশ্ন, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ফাইলে
সাধারণত কোন এক্সটেনশন যুক্ত থাকে? প্রত্যেকে এখানে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি .pptx। যারা ভিডিওটি এখনও লাইক করনি জলদি একটা লাইক করে দাও, কেননা তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট ফিল করায় পরের ভিডিও বানানোর জন্য। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে। চলো আমাদের নেক্সট প্রশ্নে চলে যাই। আমাদের 14 নম্বর প্রশ্ন, 1795 সালে কলকাতায় প্রথম বাংলা থিয়েটার কে প্রতিষ্ঠা করেছিলেন? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি গেরাসিম লেবেদেব। আমাদের 15 নম্বর প্রশ্ন, বিখ্যাত কল্পবিজ্ঞান চরিত্র প্রফেসর শঙ্কুর স্রষ্টাকে? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ সত্যজিৎ রায়। 16 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা নিচের কোন ঐতিহ্যবাহী হস্তশিল্পের জন্য জগৎ বিখ্যাত? প্রত্যেকে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি শীতলপাটি। 17 নম্বর প্রশ্ন, 19বিংশ শতাব্দীর কলকাতার বাবু সমাজের তীব্র সমালোচনা করে লেখা হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটির রচয়িতাকে? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, স্টার মার্ক মেরে রাখবে। বলে এখানে সঠিক উত্তর কোনটি হবে? এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি কালীপ্রসন্ন সিংহ। আমাদের 18 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের কোন বিশিষ্ট কবিকে পদাতিক কবি বলা হয়? বলো এখানে প্রত্যেকে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি সুভাষ মুখোপাধ্যায়। আমাদের 19 নম্বর প্রশ্নটি হলো 2025 সালের এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের 10,000 মিটার দৌড়ে ভারতের হয়ে প্রথম সোনা কে জিতেছেন? প্রত্যেকে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি গুরবীর সিং। আমাদের 20 নম্বর প্রশ্ন, ভারতীয় ফুটবলের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট সন্তোষ ট্রফি 2025 সালে কোন রাজ্য জয়লাভ করেছে? এখানে একটু মিক্সটেক আছে, 2025 না বলে এটা 2025-26 হবে, ঠিক আছে? 2025-26 সালে কোন রাজ্য জয়লাভ করেছে? বলে এখানে সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি সার্ভিসেস। এবং তোমরা কমেন্ট করে জানাও যে 2024-25 সালে কোন রাজ্য এই সন্তোষ ট্রফি জয়লাভ করেছিল। আমাদের 21 নম্বর প্রশ্ন, জেনারেল রিজনিং থেকে কি বলা হয়েছে দেখো প্রশ্নে, যদি এ মানে যোগ, বি মানে বিয়োগ, সি মানে গুণ এবং ডি মানে ভাগ হয় তবে নিচের সমীকরণটির মান কত হবে? 20, ডি 4, সি 5, এ 10, বি 6 সমান কত হবে? প্রত্যেকে সঠিক উত্তরটি বলার চেষ্টা করো। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 29। কীভাবে দেখো, আমাদের সমীকরণটি হয়ে যাবে এরকম, সমীকরণ থেকে যদি চিহ্ন বসায় তাহলে 20/4 গুণ 5 যোগ 10 বিয়োগ 6 হয়ে যাবে। এটাকে আমরা যদি এবার বডমাস ফর্মুলা অনুযায়ী সরলটা করে নিই তাহলে আমাদের উত্তর হয়ে যাবে কিন্তু 29। দেখো প্রথমে কাজ হচ্ছে ভাগের, তাহলে 20কে 4 দিয়ে ভাগ করলে 5, তারপরে কাজ হচ্ছে গুণের, তাহলে 5 গুণ 5 25, তারপরে হচ্ছে যোগের 25 10 25 আর 10 35, এবার তারপরে কাজ হচ্ছে বিয়োগের, তাহলে 35 থেকে 6 বিয়োগ করলে হয়ে যাবে আমাদের 29। তাহলে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন বি 29। আমাদের 22 নম্বর প্রশ্ন, এ হলো বি এর বোন, বি হলো সি এর ভাই, সি হলো ডি এর ছেলে, তাহলে এর সাথে ডি এর সম্পর্ক কী? অর্থাৎ এ ডি এর কে হয়? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এবার প্রশ্নটির দিকে ভালো করে লক্ষ্য করো, এ হলো বি এর বোন আবার বি হলো সি এর ভাই, তাহলে এ বি এবং সি হলো একে অপরের ভাই বোন, তিনজনে কী হয়ে যাবে? একে অপরের ভাই বোন। এবার তারপরে বলছে যে সি হলো ডি এর ছেলে, তাহলে যেহেতু সি হলো ডি এর ছেলে তাই ডি হলেন এই 3 ভাই বোনের বাবা বা মা, যে কোনো একটা হবে। সুতরাং এ হয়ে যাবে ডি এর মেয়ে। মেয়ে কেন? এ দেখো বোন বলা হয়েছে তাই এখানে মেয়ে হয়ে যাবে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি মেয়ে। 23 নম্বর প্রশ্ন, নিচের নম্বর সিরিজটিতে প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে? দেখো 2, 12, 36, 80, তারপরে 150। তারপরের সংখ্যাটি কত হবে প্রত্যেকে আগে বলার চেষ্টা করো।
তো দেখো এখানে যদি আমরা ভালো করে লক্ষ্য করি, প্রথমে আছে দুই এসছে 1 কিউব প্লাস 1 স্কোয়ার সমান 2। 1 কিউব কত? 1, আর 1 স্কোয়ার 1, তাহলে 1 + 1 সমান 2। তারপরে দেখো 2 কিউব প্লাস 2 স্কোয়ার, 2 কিউব সমান হচ্ছে 8, 2 স্কোয়ার সমান 4, তাহলে 4 আর 8 12। তারপর হচ্ছে 3 কিউব প্লাস 3 স্কোয়ার, 3 কিউব সমান কত? 27, 3 স্কোয়ার সমান 9, 27 + 9 সমান 36। তারপরে 4 কিউব প্লাস 4 স্কোয়ার সমান 80, যদি হিসাব করি দেখো হয়ে যাবে। 5 কিউব প্লাস 5 স্কোয়ার সমান 150 হয়ে যাবে। তারপরে হয়ে যাবে আমাদের 6 কিউব প্লাস 6 স্কোয়ার, 6 কিউব সমান কত? 216, আর 6 স্কোয়ার সমান 36। 216 প্লাস 36 সমান হয়ে যাবে 252। তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান সি, 252। আমাদের 24 নম্বর প্রশ্ন বলছে, একজন ব্যক্তি উত্তর দিকে 6 কিমি হাঁটলেন। তারপরে তিনি ডান দিকে ঘুরে 8 কিমি হাঁটলেন। এরপর তিনি আবার ডান দিকে ঘুরে 12 কিমি হাঁটলেন। তাহলে প্রারম্ভিক কেন্দ্র থেকে তিনি এখন ঠিক কত দূরে অবস্থান করছেন? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? দেখো, সে উত্তর দিকে প্রথমে গেছে 6 কিমি, তারপরে ডান দিকে ঘুরে 8 কিমি, অর্থাৎ উত্তর থেকে ডান দিক মানে পূর্ব দিকে গেছে আবার 8 কিমি। এরপর আবার ডান দিকে ঘুরে 12 কিমি হাঁটলেন, অর্থাৎ আবার কিন্তু সে ডান দিক, পূর্ব দিক থেকে ডান দিক হয়ে যাচ্ছে আমাদের দক্ষিণ দিক, তাহলে দক্ষিণ দিকে চলে এসছে 12 কিমি। তাহলে এবার শুরু থেকে সে কত দূরে আছে? উত্তর থেকে আবার যদি পূর্বে যদি মানে দক্ষিণ দিকে যদি চলে যায় 12 কিমি, তাহলে দক্ষিণে 6 কিমি থাকবে, অর্থাৎ 6 কিমি মাইনাস হয়ে গেল। তাহলে পূর্ব দিকে থাকছে 8 কিমি আর দক্ষিণ দিকে থাকছে 6 কিমি। এবার এটাকে যদি আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী অঙ্কটা করে নিই, তাহলে আমাদের উত্তরটা চলে আসবে কত? দেখো, √12 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, তাহলে 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সমান কত হয়ে যাবে? 100। তাহলে 100 √12 সমান, আমরা যদি সেটাকে রুট থেকে বার করি তাহলে উত্তর হয়ে যাবে আমাদের 10। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 10 কিমি। আমরা প্রথম দিকে মোটামুটি 3, 4, 5 এই পার্টগুলোতে পিথাগোরাসের সূত্রটি বারবার বলে দিয়েছি, যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, তাহলে আশা করছি খুব সহজে বুঝতে পারবে। আমাদের 25 নম্বর প্রশ্ন যে, নিচের ছকটি লক্ষ্য করুন এবং প্রশ্নবোধক স্থানে কি বসবে তা নির্ণয় করুন। ভালো করে লক্ষ্য করো, 3, 4, 5, 2, 3, 4, 13, 25 জিজ্ঞাসা স্থানে কি বসবে। তোমরা ভিডিওটিকে পজ করো এবং প্রত্যেকে আগে উত্তর করার চেষ্টা করো। দেখো এখানে যদি আমরা ভালো করে লক্ষ্য করি, তো ওপর থেকে নিচে কিন্তু সিরিজটি সাজানো আছে। দেখো 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার সমান 13, 3 স্কোয়ার কত? 9 প্লাস 4 সমান 13। তারপরে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান 25। তারপরে 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান কত হয়ে যাবে? 5 স্কোয়ার 25, 4 স্কোয়ার 16, তাহলে 25 + 16 হয়ে যাচ্ছে আমাদের 41। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি, 41। আমাদের 26 নম্বর প্রশ্ন বিবৃতি ও উপসংহার থেকে। 1 নম্বর বিবৃতিতে বলা হয়েছে, কিছু গাছ হলো জঙ্গল। 2 নম্বর, সমস্ত জঙ্গল হলো ফুল। 3 নম্বর বিবৃতিতে কি বলছে? কোনো ফুল ফল নয়। এবার উপসংহারে বলা হয়েছে যে কিছু গাছ ফল নয়, কিছু জঙ্গল ফল হতে পারে। আবার 3 নম্বর উপসংহারে বলছে কোনো জঙ্গল ফল নয়। প্রত্যেকে আগে ভেনচিত্রটি নিজে নিজে আঁকো এবং এর সঠিক উত্তর কোনটি হবে বলার চেষ্টা করো। তাহলে আমরা যদি ভেনচিত্রটি আঁকি, তাহলে আমাদের ভেনচিত্রটি ঠিক এই ধরনের হয়ে যাবে। দেখো, কিছু গাছ হলো জঙ্গল, তাহলে গাছের সঙ্গে জঙ্গলের কিছু মিল থাকবে। আবার 2 নম্বর বিবৃতিতে বলা হয়েছে যে সমস্ত জঙ্গল হলো ফুল, তাহলে জঙ্গল ফুলের মধ্যে চলে যাবে। তারপরে কি বলছে? কোনো ফুল ফল নয়, তাহলে ফলটি পুরোপুরিভাবে আলাদা হয়ে যাবে। এবার সিদ্ধান্তগুলি দেখো, বলছে কিছু গাছ ফল নয়, তাহলে দেখো ফল এবং গাছ দুটো আলাদা আলাদা, তাহলে আমাদের 1 নম্বর উপসংহার সঠিক হয়ে যাবে। তারপরে কি বলছে? কিছু জঙ্গল ফল হতে পারে। কিছু জঙ্গল কি ফল হতে পারে? দেখো, যেহেতু ফুলের ভিতরে জঙ্গল ভরা আছে এবং সমস্ত জঙ্গলই ফুল, তাহলে জঙ্গল ফুলের বাইরে যেতেই পারে না, তাহলে এটি আমাদের ভুল হয়ে যাবে, কেননা কোনো জঙ্গল ফল হতে পারে না। 3 নম্বরে কি বলছে? কোনো জঙ্গল ফল নয়, তাহলে এটাতে অবশ্যই সঠিক। কোনো কিছু জঙ্গল ফল হতে পারে, ওটা যদি না ভুল হয়ে যায়, তাহলে কোনো জঙ্গল ফল নয়, এটি তো অবশ্যই সঠিক। দেখো, ফল আলাদা, জঙ্গল আলাদা, তাহলে আমাদের 1 নম্বর এবং 3 নম্বর উপসংহার কিন্তু সঠিক হয়ে যাবে। কোন অপশানে আছে?
আমাদের এটা আছে অপশন এ শুধুমাত্র, না অপশন সি শুধুমাত্র 1 এবং 3 সত্য। আমাদের 27 নম্বর প্রশ্ন বলছে নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি বেমানান? 24, 60, 120 নাকি 216? এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। প্রত্যেকেই এর সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাবে যে চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে। 28 নম্বর প্রশ্ন, নিচের চারটি ধাতুর মধ্যে কোনটি অন্য তিনটির চেয়ে ভিন্ন? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, লোহা। কেন? লোহা হলো একটি খাঁটি বা বিশুদ্ধ মৌলিক ধাতু। অন্যদিকে পিতল, ব্রোঞ্জ এবং জার্মান সিলভার হলো একাধিক ধাতুর মিশ্রণে তৈরি বা সংকর ধাতু। আমাদের 29 নম্বর প্রশ্ন বলছে কোনো সাংকেতিক ভাষায় 1, 2, 3 মানে হট ফিল্টার্ড কফি, 3, 5, 6 মানে ভেরি হট ডে এবং 5, 8, 9 মানে ডে অ্যান্ড নাইট হলে ওই ভাষায় ভেরি এর সংকেত কত? এই প্রশ্নটি একটু টাফ লেভেলের রাখা হয়েছে, তবে আশা করছি তোমরা উত্তর দিতে পারবে। দেখো চেষ্টা করো সঠিক উত্তর কোনটি হবে। তবে আর ভালো করে লক্ষ্য করো, প্রথম ও দ্বিতীয় বাক্যের অর্থাৎ 1, 2, 3 এবং 3, 5, 6-এর মধ্যে কমন সংখ্যা কি? কমন সংখ্যা হলো 3। দেখো দুটিতে 3 আছে এবং কমন শব্দ হলো হট, দুটিতেই হট আছে, অর্থাৎ হট সমান 3 হয়ে যাবে। দ্বিতীয় ও তৃতীয় বাক্যের অর্থাৎ 3, 5, 6 এবং 5, 8, 9-এর মধ্যে কমন সংখ্যা হলো 5 এবং কমন শব্দ হলো ডে, অর্থাৎ ডে এর কোড হচ্ছে 5। তাহলে দ্বিতীয় বাক্যে 3, 5, 6 বাকি পড়ে রইল কি 6, যা নিশ্চিতভাবে ভেরিকে নির্দেশ করে। তাহলে আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 6। আমাদের 30 নম্বর প্রশ্ন হলো যাওয়ার আগে ট্রেনের টিকিট কাটুন, বিনা টিকিটে ভ্রমণ দণ্ডনীয় অপরাধ, রেলওয়ে স্টেশনে লেখা একটি নোটিশ। এবার অনুমানে কি বলছে? মানুষ নোটিশ পড়ে এবং তাতে নির্দেশকে গুরুত্ব দেয়। 2 নম্বরে বলা হয়েছে কিছু মানুষ বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করে। বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এবার ভালো করে বোঝার চেষ্টা করো। রেলওয়ে এই নোটিশটি টাঙিয়েছে এই অনুমান করেই যে মানুষ এটি পড়বে এবং নিয়ম মেনে চলবে। তাহলে 1 নম্বর আমাদের এই অনুমান সঠিক হয়ে যাবে। আবার কি বলছে? এমন সতর্কবার্তা তখনই দেওয়া হয় যখন কর্তৃপক্ষের কাছে ধারণা থাকে যে কিছু মানুষ টিকিট কাটে না, অর্থাৎ বিনা টিকিটে ভ্রমণ করে, তার কারণেই তো নোটিশটা দেওয়া। তাহলে আমাদের অনুমান 2ও কিন্তু সঠিক হয়ে যাবে। তাহলে অনুমান 1 এবং অনুমান 2 দুটি সঠিক। কোন অপশানে আছে? অপশান সি, 1 এবং 2 উভয়ই নিহিত আছে। আমাদের 31 নম্বর প্রশ্ন অঙ্ক থেকে বলছে পরপর 3টি জোড় সংখ্যার যোগফল 54 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? খুব সোজা একটি প্রশ্ন। কি বলছে? পরপর 3টি জোড় সংখ্যার যোগফল কত? 54। 3টি সংখ্যার যদি যোগফল 54 হয় তাহলে গড় কত হয়ে যাবে? গড় কত হবে? 54/3 সমান কত? 18 হয়ে যাবে গড়। তাহলে 3টি জোড় সংখ্যার গড় যদি 18 হয় তাহলে সংখ্যা 3টি কত হয়ে যাবে? 18 মিডিলে পড়বে গড়। 3টি যদি হয় তো এদিকে একটি এদিকে একটি, এদিকে হয়ে যাবে 20, এদিকে হয়ে যাবে কত? 16। তাহলে আমাদের কাছে কি চেয়েছে? যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। তাহলে এর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? 16 অবশ্যই হয়ে যাবে। তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি হয়ে যাবে 16। আমাদের 32 নম্বর প্রশ্ন বলা হয়েছে এ এর বেতন বি এর বেতনের চেয়ে 25% বেশি হলে বি এর বেতন এ এর বেতনের থেকে শতকরা কত কম? এ এর বেতন বি এর বেতনের থেকে কত বেশি? 25% বেশি। তাহলে বি এর যদি 100 হয় তাহলে এর কত হবে? 25% বেশি হলে 125। এবার আমাদের কাছে চেয়েছে এ এর বেতনের থেকে বি এর বেতন, অর্থাৎ বি এর বেতন এ এর বেতনের থেকে কত কম। তাহলে 125-এ কত কম? 25 কম। তাহলে 125-এ যদি 25 কম হয় তাহলে 100-তে কত কম হবে? 5 25-এর 125, 5 20 100 সমান 20%। তাহলে
এটা হয়ে যাবে আমাদের উত্তর। অর্থাৎ বি এর বেতন এ এর বেতনের থেকে 20% কম। আমাদের 33 নম্বর প্রশ্ন, টাকায় 5টি দরে লেবু কিনে টাকায় 4টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? আমাদের সিপি কত? 5, আর বিক্রি করছে কত এসপি? 4। কি বলছে? 5টি দরে কিনে 4টি দরে বিক্রি করে, তাহলে লাভ কটি করলো? লাভ করলো 1টি। কটির উপরে লাভ করছে? তোমরা মনে রাখবে যে দ্রব্যের ক্ষেত্রে সর্বদা বিক্রিত পরিমাণের উপর, এই যে বিক্রি করছে এই বিক্রিত পরিমাণের ওপর কিন্তু লাভ হিসাব করতে হয়। তাহলে 1টি লাভ করছে 4টিতে, 4টি বিক্রি করে কটা লাভ করছে? 1টা লাভ করছে। তাহলে 100-এ কত লাভ করবে? 4টিতে যদি 1টা লাভ করে তাহলে 100-এ কত লাভ করবে? 4 × 25 = 100। 10 সেকেন্ডের অঙ্ক, 25%, অর্থাৎ তার লাভ হয়ে যাবে শতকরা 25%। আমাদের 34 নম্বর প্রশ্ন, বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের গসাগু 4 হলে তাদের লসাগু কত হবে? তাহলে সংখ্যা দুটির অনুপাত কত? সংখ্যা দুটির অনুপাত হচ্ছে 3:4, আর তাদের লসাগু নাকি হচ্ছে গসাগু কত? অর্থাৎ HCF হয়ে যাচ্ছে 4। এবার বলছে তাদের লসাগু কত? দেখো এখানে সংখ্যা বার করার আমার কোনো দরকার নেই, ডাইরেক্ট অঙ্ক করে দিতে পারবো, কিন্তু তবুও তোমাদের সুবিধার্থে একবার বোঝার জন্য আমি সংখ্যা দুটো একবার বার করে দেখিয়ে দিচ্ছি। তো সংখ্যা বার করার নিয়ম হচ্ছে কি, গসাগু দিয়ে অনুপাত দুটিকে গুণ করে দিলে কিন্তু সংখ্যা দুটি বার হয়ে যাবে। তাহলে একটা হয়ে যাবে 3 × 4 = 12, আর একটা হয়ে যাবে 4 × 4 = 16। তাহলে 16, 12-র আমরা যদি লসাগু বার করি তাহলে আমাদের কত হয়ে যাবে? এখানে সাইডে তোমরা যদি করতে পারো লসাগু, দেখবা 4 আর যে 48 হয়ে যাবে তাদের লসাগু। আর সব থেকে শর্টকাট ট্রিক, আমরা যদি সংখ্যা দুটো না বার করি ডাইরেক্ট গসাগু দিয়ে যদি এই দুটির গুণফলকে গুণ করে দিই আমাদের কিন্তু সেম উত্তর চলে আসবে। দেখো একদম শর্টকাট ট্রিক। শর্টকাট ট্রিক হচ্ছে 3 × 4 এই অনুপাত দুটি গুণফল ইন্টু গসাগু সমান 4 × 4 = 16, 3 × 48। তোমরা যেটা ইচ্ছে সেটা করতে পারো। তাহলে আমাদের 48 হয়ে যাবে সংখ্যা দুটির লসাগু। আমাদের 35 নম্বর প্রশ্ন, বলছে 5টি সংখ্যার গড় 10, এর সাথে নতুন একটি সংখ্যা যোগ হলে বা যোগ করলে গড় হয় 12, নতুন সংখ্যাটি কত? দেখো 5টি সংখ্যার গড় কত বলে দিয়েছে? 10, নতুন একটি সংখ্যা করলে টোটাল সংখ্যা কতটি হয়ে যাবে? আগেকার ছিল 5টি প্লাস 1টি সমান 6টি। এবার 6টি সংখ্যার গড় কত হয়ে যাচ্ছে? 12। বাড়ছে কত করে? 2 করে বাড়ছে। আগে ছিল 10, এখন 12, তাহলে বাড়লো কত? 2 করে বাড়লো। তাহলে এই যে 2 করে বাড়লো, এটা অতিরিক্তটা কে দিচ্ছে? নতুন সংখ্যাটি যে পরে এসছে সে দিচ্ছে। তাহলে টোটাল সংখ্যা কত? 6। 6-এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে টোটাল কত হয়ে যাবে? প্লাস আগেকার 10 যে ছিল সেটাও কিন্তু সে দিচ্ছে। তাহলে নতুন সংখ্যাটা হয়ে যাবে 6 × 2 = 12 প্লাস 10 সমান 22। তাহলে আমাদের নতুন সংখ্যাটি হয়ে যাবে 22। দেখো আগে ছিল 10 প্লাস এক্সট্রা হয়ে গেল 2 করে বাড়লো প্রত্যেকের, এই 2 করে যে বাড়ছে সে নতুন যে পরে সংখ্যাটি এসছে অর্থাৎ পরে যে সংখ্যাটি এসছে সেই দিচ্ছে। তাহলে 2 করে যদি 6-এর বাড়ায় তাহলে 6 × 2 = 12 প্লাস আগেকার যে গড় ছিল 10 সেটাও তাকে দিতে হচ্ছে। তাহলে 12 প্লাস 10 সমান হয়ে যাচ্ছে নতুন সংখ্যাটি আমাদের 22। আমাদের 36 নম্বর প্রশ্ন, বলা হয়েছে বার্ষিক 12% সরল সুদে 1 টাকার 1 মাসের সুদ কত হবে? অনেকে দেখো এখানে কিন্তু তাড়াহুড়ো করে ভুল করে ফেলবে। অঙ্কের নিয়ম হলো সব সময় কি করতে হবে? বছরে রাখতে হবে। তাহলে এখানে সময় কি হবে? সময় অর্থাৎ টি, 1 মাস বা কি হবে? 1/12 বছর। 1 মাসকে যদি আমরা বছরে কনভার্ট করি তাহলে কি করে দিতে হবে? 12 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে 1/12 বছর হয়ে যাবে।
আর সরল সুদের ফর্মুলা কি? আই সমান পি আর টি বাই 100। তাহলে এখানে পি কত? 1 টাকা, পি হচ্ছে 1 টাকা, আর কত? 12%, টাইম কত? 1/12/100। তাহলে দেখো 12 যদি কেটে দিই তাহলে আমাদের হয়ে যাচ্ছে 1/100, বা 100 পয়সার 1 পয়সা মানে 1 পয়সা। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 1 পয়সা। অর্থাৎ যদি আমরা বার্ষিক 12% সরল সুদে যদি আমরা কি বলছে 1 মাসে সুদ বার করি তাহলে 1 পয়সা হয়ে যাবে আমাদের উত্তর। আমাদের 37 নম্বর প্রশ্ন, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। 5 বছর আগে তাদের বয়সের অনুপাত 4:1। তাহলে পুত্রের বর্তমান বয়স কত? এখানে দেখো অঙ্কটা শুধু একটু ঘুরিয়ে দিয়েছে। বর্তমানে হচ্ছে তাদের সমষ্টি কত? বর্তমানে তাদের বয়সের সমষ্টি হচ্ছে 60 বছর। তাহলে 5 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত হবে? দুজনের 5 করে যদি 10 বছর কমে যায় তাহলে 60 মাইনাস 10 সমান 50 বছর। 50 বছর ছিল তাদের 5 বছর আগেকার কিন্তু সমষ্টি। তাহলে তখনকার অনুপাত কত ছিল? পিতা পুত্রের 4:1 ছিল তাদের অনুপাত। তাহলে টোটাল কত ইউনিট? 5 ইউনিট। এই 5 ইউনিট মানে হচ্ছে 50 বছর। তাহলে তখন পুত্রের বয়স কত ছিল? 1 ইউনিট। তাহলে 50/5 সমান 10 বছর। তাহলে তখন পূর্বে যদি 10 বছর বয়স হয় 5 বছর আগে, তাহলে বর্তমান বয়স কত হবে? অর্থাৎ পুত্রের বর্তমান বয়স হয়ে যাবে আমাদের 10+5 সমান 15 বছর। দেখো বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 60। তাহলে 5 বছর আগে দুজনে যদি 5 করে কমিয়ে দিই তাহলে 60 মাইনাস 10, দুজনে 10 বছর কমে গেল, তাহলে 50। তখন তাদের বয়সের অনুপাত কত ছিল? 4:1। তাহলে টোটাল কত হচ্ছে? 5 ইউনিট। এই 5 ইউনিট সমান হচ্ছে 50। তাহলে পুত্রের বয়স আমাদের কাছে যেহেতু চেয়েছে, তাহলে পুত্রের ছিল 1 ইউনিট। তাহলে 1 ইউনিট সমান কত হয়ে যাবে? 5 ইউনিট সমান যদি 50 হয়ে যায় তাহলে 1 ইউনিট সমান হয়ে যাবে 50/5 সমান 10। অর্থাৎ 10 বছর ছিল 5 বছর আগে বয়স। তাহলে পুত্রের বর্তমান বয়স কত হবে? 10 + 5 সমান 15। আশা করছি বোঝা গেল। আমাদের 38 নম্বর প্রশ্ন হলো, 40 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:1। মিল্ক ইস্টু ওয়াটার সমান 3:1। ঠিক আছে। তারপরে কি বলছে? এতে আর কত লিটার জল মেশালে নতুন অনুপাত 3:2 হবে, অর্থাৎ 3:2 হয়ে যাবে। তাহলে নতুন অনুপাত আমাদের কত হবে? 3:2। দেখো দুধ কিন্তু সেম আছে, শুধু আমাদের জল মেশাতে হবে কত? আগে ছিল 1, এখন হয়ে গেছে 2, অর্থাৎ 1 ইউনিট। 1 ইউনিট আমাদের কিন্তু কি করতে হবে? জল মেশাতে হবে। শুরুর মিশ্রণে কত ছিল অনুপাত? 3:2 ছিল 1। আর পরিমাণ কত ছিল? 40 লিটার। তাহলে টোটাল আমাদের ইউনিট কত হয়ে যাচ্ছে? 3:1 সমান টোটাল হয়ে যাচ্ছে 4 ইউনিট। 4 ইউনিট সমানই হচ্ছে 40 লিটার। বোঝা গেল? 4 ইউনিট সমান যদি 40 লিটার হয় তাহলে 1 ইউনিট সমান কত হয়ে যাবে? 1 ইউনিট সমান 40/4 সমান 10 লিটার। আমাদেরকে কি বলেছে? 1 ইউনিট বাড়াতে হবে জল। তাহলে 1 ইউনিট সমান কত আমরা পেলাম? 10 লিটার। অর্থাৎ আমাদের নতুন কিন্তু 10 লিটার জল মেশালে আমাদের নতুন অনুপাত হয়ে যাবে 3:2। এই 10 লিটার হয়ে যাবে আমাদের উত্তর। বোঝা গেল? পূর্বে ছিল আমাদের দুধ অর্থাৎ মিল্ক ইস্টু ওয়াটার সমান কত ছিল? 3:1। তারপরে কি বলছে? কত লিটার জল মেশালে 3:2 হবে, অর্থাৎ ওয়াটার অর্থাৎ মিল্ক একই থাকবে, দুধ একই থাকবে, শুধু জল আমাদের বাড়ছে 1 ইউনিট। তাহলে পূর্বের আমাদের অনুপাত কত ছিল? 3:4। আর পরিমাণ কত ছিল? 40 লিটার। দেখো বলা হয়েছে প্রশ্নতে 40 লিটার বলা হয়েছে।
তাহলে টোটাল 4 ইউনিট, এই 4 ইউনিট সমান হচ্ছে 40 লিটার। তাহলে 1 ইউনিট সমান কত হয়ে যাবে? 1 ইউনিট সমান 40/4 সমান 10 লিটার। আর আমাদের মেশাতে হবে জল 1 ইউনিট, অর্থাৎ 1 ইউনিট সমান 10 লিটার। তাহলে আমাদের আর 10 লিটার জল মেশাতে হবে। বুঝতে পারলে আশা করছি। আমাদের 39 নম্বর প্রশ্ন, কোনো সংখ্যার 3-এর 2 অংশের মান 48 হলে সংখ্যাটির 25% সমান কত? দেখো, 2-এর অর্থাৎ 3-এর 2 অংশ সমান কত? 48। তাহলে আমাদের টোটাল সংখ্যাটি কত? ওভারঅল 3, 3-এর মধ্যে 2, তাহলে 2 ভাগ মানে সমান হচ্ছে 48। তাহলে 3 ভাগ সমান কত হয়ে যাবে? তাহলে 3 ভাগ সমান হয়ে যাবে 48/2 ইন্টু 3। 3 24, 24 দুগুণে 48, 3 24 72। তাহলে আমাদের পুরো সংখ্যাটি হয়ে যাবে 72। এবার আমাদের কাছে চেয়েছে যে পুরো সংখ্যাটির অর্থাৎ সংখ্যাটির 25% কত? তাহলে 72-এর 25% সমান কত? 72-এর 25% সমান হয়ে যাবে 4 25 100, 4 18 72 সমান 18। বোঝা গেল? দেখো, 3-এর 2 অংশ মানে হচ্ছে 48, অর্থাৎ সংখ্যাটির টোটাল হচ্ছে 3। তাহলে 3 ভাগ সমান 2 ভাগ, যদি 2 ভাগ সমান যদি 48 হয়, তাহলে 3 ভাগ সমান কত হবে? 3 ভাগ সমান হয়ে যাবে 48/2 ইন্টু 3 সমান 72। তাহলে পুরো সংখ্যাটি আমাদের হচ্ছে 72। এবার 72-এর 25%, 72-এর 25% যদি আমরা কাটাকুটি করি তাহলে আমাদের চলে আসবে কিন্তু 18%। তাহলে 18 হয়ে যাবে আমাদের উত্তর। আমাদের 40 নম্বর এবং শেষ প্রশ্ন, একটি বাসের 3-এর 1 অংশ লাল, 4-এর 1 অংশ নীল এবং অবশিষ্ট 15 মিটার হলুদ রং করা হলো। তাহলে বাসটিতে নীল রঙের অংশের পরিমাণ কত? এখানে যদি আমরা এক্স ধরে অঙ্ক করি তাহলে কিন্তু অঙ্ক অনেক বড় হয়ে যাবে। দেখো, আমরা শর্টকাট সারব। 3-এর 1 অংশ কত? লাল, আর 4-এর 1 অংশ হচ্ছে নীল। তাহলে আমাদের বাঁশটি এই দুটো লসাগু করে দিলে টোটাল ইউনিট চলে আসবে বাঁশের। তাহলে 3 4-এর লসাগু হয়ে যাচ্ছে আমাদের 12। তাহলে আমাদের লাল কত হয়ে যাবে? 3 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে লাল হয়ে যাবে 4 ইউনিট, নীল হয়ে যাবে 4 দিয়ে যদি 12কে ভাগ করি তাহলে 3 ইউনিট। তাহলে টোটাল হচ্ছে আমাদের রং করা হয়েছে কত? 7 ইউনিট। আর বাঁশের ইউনিট টোটাল কত? 12। তাহলে 12 মাইনাস 7 সমান হচ্ছে 5 ইউনিট পড়ে আছে। 5 ইউনিট কিন্তু আমাদের পড়ে আছে এক্সট্রা। তাহলে এই 5 ইউনিট সমানই হচ্ছে যে হলুদ 15 মিটার। তাহলে 5 ইউনিট সমান যদি 15 মিটার হয় তাহলে 1 ইউনিট সমান কত হয়ে যাবে? 15/5 সমান 3 মিটার। তাহলে আমাদেরকে এবার প্রশ্ন চেয়েছে কত? বলছে নীল রং কত মিটার করা হয়েছে, তাই তো? বলছে বাঁশটিতে নীল রঙের অংশের পরিমাণ কত? তাহলে নীল রঙের ইউনিট হচ্ছে 3, আর 1 ইউনিট সমান হচ্ছে 3। তাহলে নীল রং হয়ে যাবে আমাদের কত? নীল রং হয়ে যাবে আমাদের 3 × 3 সমান 9 মিটার। নীল রঙের আমাদের পরিমাণ কত হয়ে যাবে? 3 মিটার। শর্টকাটে সারলাম, আশা করছি বুঝতে পারলে। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো, 1-এর 3 অংশ হচ্ছে না, 3-এর 1 অংশ হচ্ছে লাল, 4-এর 1 অংশ হচ্ছে নীল। এবার টোটাল আমরা বাঁশটিকে এখানে লসাগু করে নিয়ে 12 ইউনিট ধরে নিলাম। 12 ইউনিটের মধ্যে লালের হচ্ছে টোটাল 3 ইউনিট, নীলের হচ্ছে লালের হচ্ছে 4 ইউনিট, নীলের হচ্ছে 3 ইউনিট। এবার বাঁশের টোটাল 12 ইউনিট থেকে এই 7 ইউনিট, 3 4-এ 7 ইউনিট যদি বাদ দিই তাহলে পড়ে থাকছে 5 ইউনিট। এই 5 ইউনিটটা হচ্ছে যে হলুদ 15 মিটার আমরা করেছিলাম, সেই হলুদ মিটারটা। তাহলে 5 ইউনিট সমান যদি 15 হয় তাহলে 1 ইউনিট সমান কত হয়ে যাবে? 5/3, এই 15/5 সমান 3 ইউনিট বা 3 মিটার। তাহলে এবার 1 ইউনিট সমান যদি 3 মিটার হয় তাহলে লালের টোটাল হচ্ছে 3, নীলের টোটাল হচ্ছে 3 ইউনিট। তাহলে 3 ইউনিট সমান 3 × 3 সমান 9 মিটার। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 9 মিটার নীল। তো আজকের মক টেস্টটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিয়ে ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবে। আর যারা চ্যানেলটিতে নতুন, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর আজকের 40-এর মধ্যে তোমার স্কোর কত হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজের পড়াশোনা চালিয়ে যাও। টাটা।